আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শুধু চেয়েছি তোমায় পার্ট 1-এর বাকি অংশ শুরু করছি। আসলে একটু প্রবলেমের কারণে পুরোটা দিতে পারিনি পার্ট 1-এ। আসলে এই প্রথম ভয়েস ওভার দিচ্ছি, যদি কোনো ভুলভ্রান্তি হয় প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো পার্ট 1 শেষে থাকবে পার্ট 2, এই ভিডিওতে আমি দিয়ে দিব। চলুন শুরু করা যাক। আরে ভাই, আমি তোকে করোনা কেন দেখাতে যাব আজিব? তাহলে কিসের এত অধিকার বোধ তোর? ঈশার করা ঝাঁঝালো প্রশ্নের সম্মুখীন হয়ে হুট করে বালুঝড় থেমে যাওয়ার মতো থেমে গেল জিসান। সত্যিই তো, কিসের এত অধিকার বোধর? ও আসলে কি চায় এই ইন্ট্রোভার্ট মেয়েটার কাছ থেকে? ঈশার মতো মেয়ের মাঝে কিছুর প্রতি ভালোবাসার উৎসতা খুঁজে পাওয়া নিছকই স্বপ্ন মাত্র। তাহলে মেয়েটার প্রতি কেন এত উতলা জিসান? আদতে কি চায় ও? গত 10 মিনিট ধরে একই জায়গাতে এখনও ঠায় দাঁড়িয়ে রয়েছে জিসান। আর ঈশা, সে তো সেই কখন বেরিয়ে গিয়েছে ক্যাফে থেকে। কিরে, হঠাৎ জামা কাপড় গোছাচ্ছিস কেন? কোথায় যাচ্ছিস? নিজুমের প্রশ্নে ঘাড় ঘোরালো ঈশা। দেখল পড়ার টেবিলে বসে বসে মনোযোগ দিয়ে অ্যাসাইনমেন্ট করছে নিজুম। তার ফাঁকি কথাটা বলছে মাত্র। নিজুম ঈশার একমাত্র রুমমেট, যার একমাত্র কাছের মানুষ, যার কাছে কোনোদিনও ঈশাকে শক্ত খোলসে মুড়িয়ে থাকতে হয় না, বরং ঈশার কমফোর্ট জোন হলো নিঝুম। মেয়েটা বেশ মেধাবী। চট্টগ্রাম ভার্সিটিতে ইংলিশ বিষয়ে 2য় বর্ষে পড়ছে সে। মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় সারাদিন ভার্সিটি, টিউশন এই নিয়ে জীবন চলে যাচ্ছে তার। তবে হাজার ব্যস্ততার মাঝেও নিজের অন্তর্মুখী বেস্ট ফ্রেন্ডের ভালো মন্দ খেয়াল রাখতে কখনোই ভোলে না সে। ঈশা নিজুমের দিকে ঘাড় ঘুরিয়ে বলল, খেয়েছিস তুই? ঈশার কথা অ্যাসাইনমেন্ট থেকে চোখ সরিয়ে ঈশার দিকে তাকিয়ে প্রশস্ত হাসল নিঝুম। মনে মনে ভাবল, মেয়েটা প্রচণ্ড উষ্ণ হৃদয়, কিন্তু সবাইকে প্রকাশ করতে পারে না। কি অদ্ভুত! অতঃপর মন থেকে বেরিয়ে মুখ ফুটে জবাব দিল নিঝুম, হ্যাঁ খেয়েছি, কিন্তু কোথায় যাচ্ছিস বললি না তো? ঈশা নিজের সিঙ্গেল বেডটাতে পদ্মাসন হয়ে বসে বলল, মা তলব করেছে, কাল যেতে হবে। ঈশার কথা শুনে এক প্রকার ঝাটকা খেল নিঝুম। তড়িঘড়ি করে ঘুরে তাকিয়ে উদ্বিগ্ন গলায় বলে উঠল, আন্টি ডেকে পাঠিয়েছে, তার মানে ভেজাল আছে। আবার হয়তো তোকে ছেলের বাড়ির লোকের সামনে সংসেজে বসতে হবে। ঈশা মাছি তাড়ানোর মতো করে হাত নাড়িয়ে বলল, ধুর, চিন্তা নেই। আমার এই অদ্ভুত নীল রঙের চোখের মণি দেখে কেউ আমাকে পছন্দ করবে ভেবেছিস? সবাই বলবে সাপের বাচ্চা। কথা শেষ করে জোরপূর্বক হাসল ঈশা, কিন্তু নিঝুম ওর কথা তীব্র প্রতিবাদ করে বলল, মোটেই না। তোকে তো এই নীল চোখে একটু বেশি আকর্ষণীয় দেখায়। কি সুন্দর জলজলে চোখ তোর, পুরাই হলিউড হিরোইনের মতো। আমার তো মনে হয় তোর এই নীল চোখের জন্যই সবার আগে জিজু তোর প্রেমে পড়বে। ঈশা মৃদু হেসে কথা মুড়িয়ে শুনতে শুনতে নিঝুমকে বলল, হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। আমি ভালো করেই জানি এই চোখ আমার জন্য অভিশাপ। এই চোখ দেখে নাকি আবার কেউ প্রেমে পড়বে? হাস্যকর। নিঝুম কটমুটিয়ে বলল, তুই একটু বেশিই জানিস। এই চোখ তোর আশীর্বাদ বলে দিলাম। আমি ঈশানী। টেবিল ল্যাপটপটা নিভিয়ে দিয়ে চোখ বুজতে বুজতে বলল, আশীর্বাদ নাকি অভিশাপ সেটা কালই বোঝা যাবে। তোকে আপডেট জানাবো, এখন প্লিজ ঘুমাতে দে। শুরু করছি আমি শুধু চেয়েছি তোমায় পর্ব 2। বাংলার বর্ষপঞ্জিকাতে এখন আষাঢ় মাস চলমান। চারদিকে বর্ষার ঘনঘটা, গ্রামগঞ্জ, হাওয়ার বাওর সব ডুবে আছে বন্যার পানিতে। সাগরের পানি বানভাসী হয়ে ফুলে ফেপে থই থই করছে বেলাভূমি। শহুরে যান্ত্রিক জীবনে বর্ষার প্রভাব খুব একটা চোখে না পড়লেও গ্রাম কিংবা মফস্বল এলাকাগুলোতে মারাত্মক প্রভাব ফেলে সকলের প্রিয় ঋতু বর্ষা। ঈশানীদের বাড়িটা মফস বলে। সমুদ্র সৈকত থেকে বেশ অনেকটা কাছে হওয়ায় বাড়ির পিচঢালা সরু রাস্তা আর ঘাস আবৃত ছোট লনেও জল জমে গিয়েছে। চারদিক কর্দমামাক্ত, হয়তো বিকেলের দিকে রোদ উঠলে শুকিয়ে যাবে সব। কিন্তু এই মুহূর্তে সকাল সকাল বাড়িতে ফিরে কাদামাটি পেরিয়ে ঘর অবধি পৌঁছাতে বেশ ব্যাগ পোহাতে হচ্ছে ঈশানীর। কোনো মতে সালোয়ার ধরে সাবধানে পা টেনে টেনে ঘরের দুয়ারে পা রাখতেই ভেতর থেকে বেরিয়ে আসেন ঈশানীর মা রোকেয়া প্রাচী। এক হাতে সরু লাঠি, তার চোখে মুখে ভীষণ রুষ্টতা।
দেখেই বোঝা যাচ্ছে ক্ষেপে আছেন তিনি। ভেতরের ঘর থেকে ঈশানীর ছোট বোন উষার কান্নার আওয়াজ ভেসে আসছে। খানিকক্ষণ আগে যে উষার উপর দিয়ে এক ভয়াবহ টর্নেডো বয়ে গিয়েছে তা আর বুঝতে বাকি নেই ঈশানীর। ঘরের দুয়ারে ঈশানীকে দেখতে পেয়ে হাতের লাঠিটা কয়েক হাত দূরে ছুঁড়ে মেরে ওর দিকে দ্রুত কদমে এগিয়ে আসেন রোকেয়া প্রাচী। ঈশানী তখনও সালোয়ারের ছিটে আসা কাদামাটিগুলো হাতের সাহায্যে ঝাড়তে ব্যস্ত। ঠিক সেই সময় মেয়ের উদ্দেশ্যে ক্ষুব্ধ আওয়াজে কথা ছোড়েন রোকেয়া। এখন আসার সময় হলো? তোকে গত সপ্তাহে বাড়িতে আসতে বলিনি? মায়ের কথার তোড়ে জামা কাপড়ে হাত চালানো বন্ধ হয়ে গেল ঈশানীর। ও চোখ তুলে মায়ের মমতাহীন চোখে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে শান্ত সাবলীল গলায় বলল, জয়া আন্টি আমাকে বসিয়ে বসিয়ে বেতন দেন না মা। মাস শেষে যে টাকাটা তোমাকে পাঠাই তার বিনিময়ে আমাকে ফুল টাইম ডিউটি করতে হয়। যখন তখন চাইলেই তো আর আসতে পারি না। রোকেয়া প্রাচী স্বল্প শিক্ষিত মহিলা, তবে ঈশানীর মা হিসেবে বয়সের তুলনামূলক কম। যদিও মা বৃদ্ধ না হতেই সংসারের ভারে বয়সের ছাপ অস্পষ্ট হয়েছে তার চেহারার ভাঁজে। গমরঙা রাজসিংহীর মতো গায়ের রং সেই কবেই হারিয়ে গেছে রোদে পড়ে যাওয়া টমাটে বর্ণের আড়ালে। তবে ঈশানী যেহেতু তরুণী থেকে সবে সবে যুবতী বয়সে পদার্পণ করেছে, তাই এখন রোকেয়া বেগমের বয়সের ভারে হারিয়ে যাওয়া সেই গমরঙা গায়ের রংটাও সর্বাঙ্গে ধারণ করে বসে আছে ঈশানী। মেয়েটা দিনকে দিন সুন্দরী হচ্ছে। ঢলে ঢলে পান পাতার মতো কোমল চেহারা থেকে লাবণ্যতা আর মিষ্টতা যেন উপচে পড়ছে তার। কিন্তু এত সুন্দরী হয়েও লাভটা কী হলো? সেই তো সকলের আশা আকাঙ্ক্ষাকে এক বালতি জল ঢেলে দিয়ে পৃথিবীতে জন্মালো অদ্ভুত দেখতে একজোড়া গাঢ় নীল চোখ নিয়ে। কোনো ব্রিটিশ আমেরিকান হলে তাও মানা যেত, কিন্তু সাধারণ এক বাঙালি মধ্যবিত্ত ঘরে জন্মানো মেয়ের চোখের মণির রং যদি এমন গাঢ় নীল হয়, তাহলে মানুষ তো খিল্লি ওড়াবেই। ছোটবেলা থেকেই সাপের বাচ্চা, কালনাগিনী, জিনে ধরা, ভূতে ধরা এইসব শুনতে শুনতে বড় হয়ে উঠেছে ঈশানী। শুধু কি তাই, চোখের রঙের জন্য জন্ম পরিচয় নিয়েও পর্যন্ত প্রশ্ন তুলতে দ্বিধাবোধ করেনি মহল্লার মানুষ। আর তুলবেই নাই বা কেন? ঈশানীর 14 গোষ্ঠীতেও তো এমন অদ্ভুত গাঢ় নীল চোখের দেখা মেলেনি কোথাও। অথচ মাঝখান থেকে মেয়েটার এমন সর্বনাশ হলো। সর্বনাশ? হ্যাঁ, রোকেয়া প্রাচী তো সেটাই মনে করেন। শুধুমাত্র এই নীল চোখের জন্য ভালো ভালো ঘর থেকে বিয়ের সম্বন্ধ এসেও আবার মুখ ফিরিয়ে চলে যায় তারা। যেন মেয়েটা নিজে নিজের চোখ দুটোকে ঘষে মেজে নীল বানিয়েছে। সব দোষ ওর। বিয়ে দেওয়া যাচ্ছে না, পাত্রপক্ষরা দেখতে এসে ওইভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে। তো এটা সর্বনাশ নয় তো আর কি? কথাগুলো ভাবতে ভাবতেই মুখের আদলে কাঠিন্যতা ভর করল রোকেয়ার। তিনি মেয়ের পানে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললেন, আমাকে কাজ দেখাচ্ছিস? মাস শেষে বাড়িতে 2 টাকা দেশ বলে মায়ের মুখে মুখে এভাবে তর্ক করছিস? এত বছর ধরে লালন পালন করে এই শিখিয়েছি তোকে আমি। বাঙালি মেয়েদের সেই এক ইমোশনাল ব্ল্যাকমেইল। ঈশানী এগুলোতে অভ্যস্ত। মাতৃত্বের অধিকার খাটিয়ে কি করে কাজ হাসিল করে নিতে হয় সেটা বেশ ভালো করেই জানে তার মা। ব্যাপারটা নতুন কিছু নয়। তাই মায়ের হাজারটা অভিযোগ শোনার জন্য ও আর দাঁড়িয়ে রইল না সেখানে, বরং মাকে উপেক্ষা করে পা বাড়াল নিজের রুমে। ঈশানী যখন চুপচাপ চলেই যাচ্ছিল, ঠিক তখনই রোকেয়া বেগম পিছু ডেকে বলেন, নিজের ঘরে গিয়ে দরজা খিল দাও, আর যাই করো, বিকেলে ছেলের বাড়ির লোক আসছে, তখন যাতে আর আমার একবারও ডাকাডাকি করতে না হয়। মায়ের কথা শুনে ঈশানী হতাশায় দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মা আবারও? রোকেয়া প্রাচী কপালে তীক্ষ্ণ ভাঁজ টেনে শাসনের স্বরে বললেন, আবারও মানে? বিয়েটা যে হচ্ছে না সে খেয়াল আছে? তাছাড়া আমি খোঁজ নিয়ে দেখেছি, ছেলেটা অত্যন্ত ভদ্র এবং সুদর্শন। আমি যেহেতু বলেছি তার মানে এখানেই তোর বিয়ে হবে, আর একটাও বাড়তি কথা বলবি না। মায়ের কথার পাছে ঈশানীর অনেক কিছু বলতে ইচ্ছে করলো। জোর গলায় চেঁচিয়ে চেঁচিয়ে বলতে ইচ্ছে হলো, প্রত্যেকবার আমাকে এভাবে জোকার কেন সাজাও মা? সেই তো সবাই আমাকে দেখে নানান কথা বলবে, মুখ ফিরিয়ে চলে যাবে। আমার আত্মসম্মানটাকে বারবার এইভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া কি খুব প্রয়োজন? অথচ মুখ ফুটে ঠোঁট নাড়িয়ে একটা কথাও বলল না ঈশানী। উল্টো অপারগ শুকনো চেহারা নিয়ে আস্ত করে চলে গেল নিজের রুমে। পুরনো আমলের ছোট্ট দোতলা বাড়ি ঈশানীদের। বাড়ির ভেতরের দিকটায় কাজ সম্পূর্ণ হলেও বাইরের গাদানো ইটের সারি দিয়ে তৈরি করা দেওয়ালে বালু সিমেন্টের আস্তর পড়েনি আজ অবধি।
যার করুণ অযত্ন থেকে থেকে অসম্পূর্ণ রয়ে যাওয়া ইট কাঠের দেওয়ালে দীর্ঘদিনের শ্যাওলা জমে একেবারে ভূতুড়ে বাড়ি পরিণত হয়েছে পুরনো আমলের এই দোতলা বাড়িটি। ঈশানীর বাবা নেই, বহু আগেই ইহকাল ত্যাগ করেছেন তিনি। বাড়িতে রোকেয়া বেগম, ছোট বোন উষা আর ঈশানীর বৃদ্ধ নানিই বসবাস করেন। আয়ের উৎস বলতে বাবা রেখে যাওয়া ছোট অঙ্কের পেনশন আর ঈশানীর রোজগার। এছাড়া মামা মামিরা সবসময় খোঁজখবর রাখেন বলে বাড়িতে কোনো পুরুষের প্রয়োজন হয় না ওদের। ছোট সংসার খেয়ে পড়ে বেশ ভালোই দিন চলে যায়, অথচ দুঃখের হাতছানি নেই বললেই চলে। অথচ ঈশানীর হৃদয় মন জুড়ে অভিমানের পাহাড়। দুঃখরা যেন ওর চিরকালের সঙ্গী। ছোটবেলা থেকে মানসিক যন্ত্রণা সয়ে সয়ে অভ্যস্ত ঈশানী, যার ফলস্বরূপ এখন চাইলেও আর খুশি থাকাটা ভেতর থেকে আসে না। কেন যেন ঠোঁট হাসলেও হৃদয় হাসে না। আর ঈশানীর সবচেয়ে বেশি অভিমান মায়ের প্রতি। সেই অভিমানের অবশ্য যথেষ্ট কারণ রয়েছে। ঈশানীর মতে ওর মা ওকে ভালোবাসে না, কোনোদিনও বাসেনি। ভালোবাসলে কি আর ছোট ঈশানীকে একা ফেলে ওভাবে চলে যেতে পারত? ভাবনার এই পর্যায়ে এসে নিজেকে সংবরণ করলো ঈশানী। মনে মনে ভাবলো, থাক সেসব কথা, এখন ফ্রেশ হয়ে একটু ঘুমানো দরকার। সকাল সকাল জার্নি করে বড্ড ক্লান্ত শরীরটা। সকাল গড়িয়ে দুপুর হয়েছে, অথচ এখনও রুম থেকে বের হয়নি ঈশানী। এদিকে ভাত খাওয়ার সময় হয়ে গেল। ঈশানীর নানি লাঠি ভর করে ডাইনিংয়ে এসে উষাকে শুধালেন, মাইয়াটা আজকেও আসে নাই? উষা খাবারের লোকমাটা মুখে তুলতে তুলতে বলল, এসেছে নানি, আপু রুমেই আছে। উষার কথায় বৃদ্ধ বোধ হয় সন্তুষ্ট হলেন। তিনিও খুব করে চাইছেন এই সুন্দরী যুবতী নাতিনকে বিয়ে দিয়ে তার মেয়েটার কাঁধ হালকা করতে। কিন্তু বিধিবাম এত সুন্দরী হওয়া সত্ত্বেও পাত্রপক্ষের মন কাটতে সক্ষম হয়নি তার নাতনি। ঈশানীর নানির অবশ্য উপরওয়ালার খুব ভক্তি। তিনি বিশ্বাস করেন উপরওয়ালা যার সাথে তার নাতিনের ভাগ্য বেঁধে দিয়েছেন সে হয়তো এখন এসে পৌঁছায়নি, ওই জন্যেই বিয়েটা হচ্ছে না। যখন সে চলে আসবে তখন উপরওয়ালার ইচ্ছায় বিয়েটাও পূর্বাভাসবিহীন ঝড়ের মতোই সম্পন্ন হয়ে যাবে। কেউ আটকাতে পারবে না, কেউ না। ও বুড়ি কি ভাবছো? ওষার কথায় ধ্যান ভাঙে নানির। তিনি বুঝে পান না এইটুকুনি 1.5 ইঞ্চি মেয়ের কথাবার্তার ছিরি এত খারাপ কেন। কই ঈশানী তো এমন না, নিশ্চয়ই বাপের গোষ্ঠীর মতো হয়েছে মেয়েটা, একেবারে ধেড়ে বজ্জাত। উষা খাচ্ছে আর নানির কুঁচকে যাওয়া গম্ভীর চোখ মুখের দিকে তাকিয়ে কুটকুটিয়ে হাসছে। দেখে মনে হচ্ছে নানিকে খেপিয়ে বেশ আনন্দই পেয়েছে সে। বজ্জাত ছেমরি, দাতল গো লাহান না হা খাইসা খাওন খা, আমার লগে মস্করা করতে আইলে লাঠি দিয়া ঠ্যাং ভাইঙ্গা দিমু। ছোট নাতনিকে এক রাশ বকাঝকা দিয়ে তেলে বেগুনে জ্বলতে জ্বলতে ডাইনিং ত্যাগ করেন ঈশানীর নানি। উদ্দেশ্য বড় নাতনিটাকে খেতে ডাকা। ওদিকে খাবার চিবুতে চিবুতে ভেঙচি কেটে উষা বলে, বুড়ির তেজ কমেনি এখনো, কথা তো না যেন মুখ থেকে বের হওয়া আগুনের বারুদ। ইস্যু, আরে ও ইস্যু, খাওন খাইতি না? দুপুর তো যাইতাছে গা, আর একটু পরে পোলার বাড়ির লোক আইয়া পড়ব তো। নানির চেঁচামেচির তোপে পড়ে ঘোমটা আর ঘাড়ো হলো না ঈশানীর। অগত্যা করণীয় কিছু না পেয়ে তাড়াহুড়ো পায়ে এগিয়ে এসে দরজা খুলে সে। ওকে দেখতে পেয়ে নানি ঘাড় ঘুরিয়ে ধীরে পায়ে কিছু হাঁটতে হাঁটতে বললেন, আয় আয় খাইতে আয়। একটা দীর্ঘ শ্বাস ফেলে গায়ে ওড়না চড়িয়ে নানির পিছন পিছন বেরিয়ে এলো ঈশানী। খাবার টেবিলে এসে বসতেই চোখ গেল ছোট বোন উষার দিকে। যদিও বা উষা ঈশানীর আপন বোন নয়, তবে যেহেতু সহোদরা তাই ঈশানী ওকে আপন বোনের মতো স্নেহ করে, অধিকার খাটিয়ে শাসনও করে অনেক সময়। উষার ক্ষেত্রেও তাই। বড় আপুকে ভীষণ ভালোবাসে। আপুর চুপচাপ স্বভাবের কারণে একটু একটু ভয়ও পায় অবশ্য। তবে ওরা একই পিতার সন্তান নয়, সেটা ওদের মাঝে আন্তরিকতার জোয়ারে বহু আগে চাপা পড়ে গিয়েছে। নিজের প্লেটের খাবার নিতে নিতে উষার দিকে তাকিয়ে গভীর গলায় ঈশানী শুধালো, তোর না ক্লাস টেস্টের রেজাল্ট বেরিয়েছে, পাশ করেছিস তো? বড় আপুর কথায় জবাব দেয় না উষা, চুপচাপ মুখ কাচুমুচু করে বসে রয়ে মাথা নুইয়ে। ওপাশ থেকে তিরস্কার করে নানি বলে ওঠে, ফেল করেছে তোমার বইনে। নানির কথা শুনে ঈশানী অবাক হয় না, প্রত্যুত্তর করে হ্যাঁ বা না কিছুও বলে না। এইটুকু মেয়ে ক্লাস টেস্টে ফেল করেছে, এটা নিশ্চয়ই কোনো বড় অপরাধ নয়। ঠিকমতো গাইড করলে নিশ্চয়ই পরের বার ভালো করবে। তবে ঈশানীর ভাবনার ছেদ ঘটিয়ে রোকেয়া প্রাচী বলে ওঠেন, বড়টা একটা ব্যবস্থা করি, তারপর এটাকেও ধরবো। মা কিসের ইঙ্গিত দিয়েছে ব্যাপারটা বোধগম্য হইতেই তৎক্ষণাৎ প্রতিবাদ করে ওঠে ঈশানী।
কীসব বলছো মা তুমি? উষার বয়স মাত্র 11 বছর। গলার আওয়াজ ক্ষীণ, অথচ কথার পারদে প্রতিবাদ ঝংকার। মেয়ের কথা কানে তুলতেন না রোকেয়া। খাবার খেতে খেতে তিনি বললেন, উষার কথা তোর না ভাবলেও চলবে। নিজের একটা ব্যবস্থা হয় কি না সেটা নিয়ে ভাব। যদিও বা ঈশানী জানে না বিয়ে হওয়ার সঙ্গে ব্যবস্থা হওয়ার সম্পর্কটা ঠিক কোথায়। রিজিকের মালিক তো উপরওয়ালা। তাহলে ওকে কেন বোঝা মনে করা হচ্ছে এই পরিবারে? প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারেরই কি এটা হয়ে থাকে? জানা নেই ঈশানীর, তবে ওর সাথে শুরু থেকে এটা হয়ে এসেছে। ইন্টারমিডিয়েট পাশ দেওয়ার পর ভার্সিটিতে আর পড়ার সুযোগ হয়ে ওঠেনি ঈশানীর। কারণ তখন থেকেই পড়াশোনা বন্ধ করে ঈশানীকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল রোকেয়া প্রাচী। তারপর যখন অনেক চেষ্টা করেও মেয়ের বিয়েটা হচ্ছিল না, তখন মহল্লার মানুষের কথা থেকে বাঁচতে নিজে উদ্যোগে ঈশানীকে কাজের সন্ধানে চিটাগংয়েও তিনিই পাঠান। জয়া আন্টির ক্যাফেতে ঈশানীর চাকরিটা মায়ের সুপারিশই হয়েছিল, কারণ জয়া আন্টি ছিলেন রোকেয়ার পূর্ব পরিচিত। এই যে মায়ের কথা মতো পড়াশোনা বাদ দিতে হয়েছে, তার হাতের পুতুল হয়ে জীবন পার করতে হচ্ছে, তাতে কি ঈশানীর একটু আফসোস হয় না? হয়তো খুব আফসোস হয়। ঈশানীরও তো নিঝুমের মতো পড়াশোনা করতে ইচ্ছে করে। নিঝুম মতো মধ্যবিত্ত পরিবারেরই মেয়ে। কই, ওকে তো কেউ পড়াশোনা বন্ধ করে দেওয়ার জন্য জোরজবস্তি করে না। ওকে তো কদিন বাদে বাদে পাত্রপক্ষের সামনে নিজেকে জাহির করার জন্য বাড়িতে ফিরতে হয় না। অথচ ঈশানীকে এমন অনেক কাজ করতে হয়, যা ওর ইচ্ছের একেবারে পরিপন্থী। ফেমিনিস্টদের ভাষায় এটাকে টর্চার বলে ভুল হবে না অবশ্য। অথচ ঈশানী মেয়েটা ফেমিনিস্টদের মতো প্রতিবাদ করে না। প্রতিবাদ যে কী করে করতে হয় সেটাই ভুলে গিয়েছে হয়তো। কারণ ছোটবেলা থেকেই ওকে কড়া শাসনে রেখে এভাবেই তৈরি করা হয়েছে। তোতা পাখির মতো একটাই বুলি গেলানো হয়েছে যে এই পরিবারের মায়ের কথাই শেষ কথা। একই রুমের মধ্যে বসবাস করেও নিঝুম আর ঈশানীর গল্পটা ঠিক কতটা আলাদা, কতটা বিপরীত, সেই ভেবেই ভাত সাজানো প্লেটের দিকে তাকিয়ে মনে মনে নিজেকে নিজে তাচ্ছিল্য করে কিছুক্ষণ হাসল ঈশানী। বর্ষাকালে যেখানে সূর্যই ওঠে না ঠিকমতো, সেখানে সূর্যাস্ত তো বিলাসিতা মাত্র। তবুও দুপুরবেলার সেই ফকফকে উজ্জ্বলতা হারিয়ে গিয়ে কিছুটা কালো হয়ে এসেছে ধরণী। বোধহয় সন্ধ্যা গড়িয়ে এলে বৃষ্টি হবে আবারও। এই কালো গোধূলির মাঝেই পাত্রপক্ষের বাড়ি থেকে লোক এসেছে ঈশানীকে দেখতে। অনেক বেশি লোকজন নয়, হাতে গোনা কয়েকজনই এসেছে। তার মধ্যে ছেলের মাও রয়েছে। চারিতা আর কুশল বিনিময়ের পর্ব শেষ হলে রোকেয়া প্রাচী নিজেই সাথে করে নিয়ে আসেন ঈশানীকে। আলাদা কোনো সাজসজ্জা নেই ওর মাঝে, শাড়িটা অবধি পরেনি। ভিন্নতা যদি লক্ষ্য করতে হয় তাহলে মাথায় এক ফালি ঘোমটা টেনেছে শুধু। মেয়েকে নিয়ে এসে সবার সামনে বসিয়ে দিয়ে ছেলের মায়ের দিকে তাকিয়ে রোকেয়া প্রাচী কিছুটা প্রস্তত গলায় শুধালেন, সে কি আপা, মাহিন আসেনি? মায়ের এতটুকু কথাতে ঈশানী বুঝল যার জন্য ওকে দেখতে আসা হয়েছে তার নাম মাহিন। আচ্ছা, শুধুই কি মাহিন? আগে পরে কিছু নেই? নিজের অজান্তে এই অদ্ভুত প্রশ্নটা খেলে গেল ঈশানীর মস্তিষ্কে। ওর এই অগভীর ভাবনার সুতো ছিল মাহিনের মায়ের কথায়। তিনি মৃদু হেসে রোকেয়া প্রাচীকে আশ্বস্ত করে বললেন, মাহিন একটু জরুরি কাজে ঢাকায় গিয়েছে আপা, তাই এখানে আসতে পারেনি। তবে আমরা ওর পুরোপুরি সম্মতি নিয়েই এখানে এসেছি। যদিও মাহিনের মামুনির কথাগুলো খানিকটি গলায় আটকে আসছিল, তবুও তার কথায় ধাতস্থ হলেন রোকেয়া প্রাচী। হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললেন, বুঝতে পেরেছি আপা। মাহিনের মামুনি এবার ঈশানীকে ডেকে বললেন, ঈশানী, আমাদের দিকে একটু তাকাও মা। কোনোরূপ কপটতা অবলম্বন না করে আস্তে করে তাকালো ঈশানী। সঙ্গে সঙ্গে পাশ থেকে ভূত দেখার মতো আটকে উঠলেন মাহিনের ফুপি। তিনি বিচলিত কণ্ঠে বললেন, এ কি, তোমার চোখের মণি এমন নীল কেন? কি লাগিয়েছ চোখে? ভদ্রমহিলা আরও কিছু বলার আগেই তার কথা মাঝপথে আটকে দিয়ে মাহিনের মা কিঞ্চিত ধমকে উঠলেন তাকে। আহ, চুপ করবি তুমি? অতঃপর ঈশানীর দিকে দৃষ্টিপাত করে মিষ্টি হেসে তিনি বললেন, তুমি খুব সুন্দর ঈশানী মা, তোমার চোখ দুটো অসম্ভব সুন্দর। আমি মুগ্ধ হয়েছি তোমার চোখের সৌন্দর্য দেখে। সত্যি উপরওয়ালার সৃষ্টি অতুলনীয়। আর আমিও জানি আমার মাহিন তোমার এই চোখ দুটো দেখে আমার মতোই মুগ্ধ হবে। জীবনে প্রথমবার, ফর দ্য ফার্স্ট টাইম, ঈশানী নিজের ভিতরে নিজেকে নিয়ে এক সুপ্ত আত্মবিশ্বাস অনুভব করল। হুট করেই সকল জড়তা ঝড়ঝরিয়ে পড়ে গিয়ে মনের মাঝে এক অযাচিত প্রশ্ন উকি দিল, সত্যিই আমার চোখ দেখে কেউ মুগ্ধ হবে? আমার প্রেমে পড়ে যাবে? তাহলে কি নিঝুমই ঠিক বলেছিল? এই নীল চোখ আমার জন্য আশীর্বাদ স্বরূপ? এখনও বিশ্বাস করতে পারছে না ঈশানীর ভঙ্গুর হৃদয়। ছোটবেলা থেকে আত্মবিশ্বাস ভেঙে যেতে যেতে এখন এরকম প্রশংসা কিংবা কারোর উপদেশ পেলে সেটাকে নিছকই করুণা মনে হয় ঈশানীর।
কিন্তু সামনে যে মাহিনের মা নামক ভদ্রমহিলা বসে আছেন তিনি তো আর করুণা দেখানোর মতো কেউ নন। তাহলে কি উনি সত্যিই কথাই বলছেন? ঈশানীর মন গহীনে দানা বাঁধা হাজারটা অযাচিত প্রশ্নে একত্রে উত্তর দেওয়ার মতোই নিজের ব্যাগ থেকে সোনার চেইন বের করে ওর গলায় পরিয়ে দিলেন মাহিনের মা। পর মুহূর্তেই রোকেয়া প্রাচীর দিকে তাকিয়ে সম্মোহনী হাসি দিয়ে তিনি বলেন, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে আপা, তাই আমানত করে রেখে গেলাম। জবাবে মাহিনের মাকে একগাল হাসি উপহার দিয়ে জলদি চোখের ইশারায় ঈশানীকে পায়ে হাত দিয়ে সম্মান করার নির্দেশ দিলেন রোকেয়া প্রাচীর। ঈশানী মায়ের কথা মতো শুকনো মুখে তাই করলো একে একে সকলকে। আর এইভাবেই ক্ষণিকের মধ্যে একজন অচেনা অদেখা পুরুষের বাগদত্তাও রূপান্তরিত হলো ঈশানী। অবশেষে রাতের বেলা খাওয়া দাওয়া করে এই সপ্তাহের শেষের দিকে বিয়ের দিন তারিখ ঠিক করে ঈশানীদের বাড়ি থেকে বিদায় নিয়েছিল মাহিনের পরিবার। সেবার জয়া আন্টির ঝাড়ি আর ফোন কলের অত্যাচারে বাগদানের পরের দিনই তাড়াহুড়ো করে চিটাগং ফিরে এসেছিল ঈশানী। ফেরার আগে মাকে কথা দিয়ে এসেছে যে করেই হোক বিয়ের আগের দিন যথাসময়ে বাড়ি পৌঁছাবে সে। এদিকে পতেঙ্গা ফিরতেই জয়া আন্টির সে কি রাগ, সপ্তাহ বাদে আবার বাড়িতে যাবে শুনে তো ঈশানীকে তখনই কাছ থেকে বের করে দেয়। পরে অবশ্য জিসান বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা করেছিল জয়া আন্টিকে, বলেছিল আমি কথা বলবো ঈশানীর সঙ্গে, তুমি রাগ করো না আন্টি। জিসানের কথায় আশ্বস্ত হয়ে তখনকার মতো নিজেকে সংবরণ করেছিলেন জয়া আন্টি। ওদিকে জিসান যখন আগ বাড়িয়ে ঈশানীর কাছে জানতে যায় দুদিন আগেই ফিরল, এখন আবার সপ্তাহ শেষে কেন বাড়ি যেতে হবে, সে প্রশ্নের কোনো রূপ জবাব দেয়নি ঈশানী, বরং এড়িয়ে গিয়েছে কৌশলে। অতঃপর জিসান যখন পার্ট টাইম শেষে ক্যাফে থেকে বেরিয়ে গিয়েছে তখন ঈশানী নিজে গিয়ে জয়া আন্টিকে অনুরোধের স্বরে বলেছিল যে আগামী এক সপ্তাহ ও ওভারটাইম করতে চায়। রাত 10টার জায়গায় 12টা হলেও সমস্যা নেই, ও পারবে, কিন্তু তার বিনিময়ে কোনোরূপ কৈফিয়ত ছাড়াই ছুটি চায় ঈশানী। জয়া আন্টি ব্যবসায়ী মানুষ, কী করলে সবচেয়ে বেশি লাভ হবে সেই দিক বিবেচনা করেই সবসময় সিদ্ধান্ত নেন তিনি। ঈশানীর ক্ষেত্রেও তাই করলেন। যেহেতু জায়গাটা ট্যুরিস্ট এরিয়া, তাই এখানে রাতের বেলায়ও কাস্টমারের অভাব নেই কোনো। ঈশানীকে খাটিয়ে যদি কিছু বাড়তি ইনকাম করা যায় তাহলে ক্ষতিটা কোথায়? মনে মনে দারুণ এক মতলব এঁটে খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে জয়া আন্টির মন মস্তিষ্ক। তবে ভেতরের মাত্রাতিরিক্ত খুশিকে দমিয়ে চোখে মুখে কৃত্রিম গম্ভীর্য ধরে রেখে সাহসেই উত্তর দিলেন তিনি। বললেন, ঠিক আছে তাই হবে, আগামী এক সপ্তাহ তুমি রাত 12টা পর্যন্ত ওভারটাইম করবে, বিনিময়ে পরের এক সপ্তাহ বিনা কৈফিয়তে তোমার ছুটি। অবশেষে জয়া আন্টির শর্ত পূরণ করতে গত 5 দিন যাবৎ একটানা 9টা টু 12টা ক্যাফেতে ডিউটি করছে ঈশানী। গত 5 দিনে 2 দিন মাত্র বাসায় ফিরতে পেরেছিল, বাকি 3 দিন গাড়ি না পেয়ে ক্যাফেতেই রাত কাটিয়ে দিয়েছে। রাত জেগে কাস্টমারদের জন্য কফি বানানো আবার সার্ভ করা, গত এক সপ্তাহ ধরে একা হাতে কাজগুলো করতে করতে হাঁপিয়ে উঠেছে মেয়েটা, তবে হাল ছাড়েনি। জিসান জানলে অবশ্য ঠিকই কোনো না কোনো ছুতোয় ঈশানীকে সাহায্য করার জন্য থেকে যেত ক্যাফেতে, কিন্তু ঈশানী সেই পথটাই খোলা রাখেনি। জয়া আন্টিকে অনুরোধ করে বলে দিয়েছে যাতে কিছুতেই ওভারটাইমের ব্যাপারটা না জানে জিসান, কারণ আর যাই হোক নিজের প্রয়োজনে অন্যকে খাটানোর মতো মানসিকতা কিংবা ইচ্ছে কোনোটাই নেই ঈশানীর। রাত 12:30 নাগাদ ক্যাফের দরজা জানালাগুলো ভালো মতো লক করে আজ 5ম দিনের মতো নিজের ওভারটাইম ডিউটি ইতি টেনেছে ঈশানী। বাকি আছে শুধু একদিন, কাল জয়া আন্টিকে বুঝিয়ে শুনিয়ে রাত 9টার মধ্যে বেরিয়ে বাস কিংবা ট্রেন ধরে বাড়ি ফিরতে পারলেই হলো। ব্যাস, সকল ঝামেলার অবসান। নিজের জড়ো হাওয়া ভাবনার নিজে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল ঈশানী। অতঃপর গ্লাসের এপাশ থেকে আরও একবার সূক্ষ্ম দৃষ্টিতে ক্যাফের ভেতরটা পরখ করে নিল। ঠিক এমন সময় একদম হুট করেই নিজের এক হাত চেপে ধরে ক্যাফের সামনে কাচের দেওয়ালে হেলান দিয়ে ঠাস করে বসে পড়ল একটা লোক। পুরো ফুটপাত যখন নিস্তব্ধতায় ছেয়ে আছে, চারপাশে মানুষের পদচারণার আওয়াজ পর্যন্ত নেই, অদূরে ঝিঝি পোকা ডাকছে শুধু, সেই সাথে কিছু পড়ার বিকট শব্দও হচ্ছে, কিন্তু কিসের শব্দ হচ্ছে তা আর কান পেতে শোনার মতো অবস্থায় নেই ঈশানী, কারণ একটু আগের ঘটে যাওয়া আকস্মিক ঘটনায় এখনও থরথর করে কাঁপছে ওর তনু শরীরটা। হুট করে এমন একটা সময় এভাবে একটা অচেনা লোকের আবির্ভাব ঈশানীর কলিজা কাঁপিয়ে দিয়েছে। চোখ মুখ দেখিয়ে বোঝা যাচ্ছে ভীষণ ভয় পেয়েছে মেয়েটা, তবু ভিতরে অনেকটা সাহস সঞ্চার করে কাঁপতে কাঁপতেই শুষ্ক একটা ঢোক গিলে লোকটার পানে দৃষ্টি নিক্ষেপ করল ঈশানী।
দেখলো কালো হুডি, কালো ব্যাক প্যান্ট, কালো মাস্ক আর কালো ক্যাপ, মোট কথা আগাগোড়া কালো দিয়ে মোড়ানো একটা লোক। এত রাতে এমন একটা লোককে এভাবে হুট করে ক্যাফের সামনে বসে পড়তে দেখে যে কেউ ভয়ে আটকে উঠবে, এটাই স্বাভাবিক। লোকটা নিজের বাম হাত দিয়ে ডান হাতটা চেপে ধরে মাথা নুইয়ে বসে আছে তখন থেকে। রাস্তায় মূর্তিমান হয়ে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের আলোয় ঈশানী আরেকটু ভালো করে লক্ষ্য করতেই বুঝল লোকটার ডান হাত থেকে অনর্গল রক্ত ঝরে পড়ছে। তা দেখে আতঙ্কে আপনা আপনি মুখের উপর হাত চলে গেল ঈশানীর। নিজের অজান্তেই মুখ ফুটে ঈশানী বলে উঠল, কে আপনি? কি হয়েছে? আপনার হাত দিয়ে তো পানির মতো তাজা রক্ত গড়িয়ে পড়ছে। ঈশানীর মুখ থেকে বাক্যটা বের হতে আচমকা ঘাড় ঘুরিয়ে ওর নিলাম্বনা চোখের দিকে দৃষ্টিপাত করলো লোকটা। রাতের বেলা মাস্ক পরহিত লোকটার হঠাৎ চাহনিতে ভয়ে অন্তঃআত্মা সব কেঁপে উঠল ঈশানীর। কলিজাটা যেন খামচে ধরল ভয়ানক কোনো নরপিশাচ। লোকটা পলক ফেলছে না, শুধু একধ্যানে তাকিয়ে আছে ঈশানীর পানে। মৃত মানুষের মতোই নিজস্ব সেই দৃষ্টি। এহেন অবস্থায় একটু দূরে সরে গেল ঈশানী। অতঃপর প্রথমে এক কদম দু কদম পা ফেলে এরপর তাড়াহুড়ো করে এক ছুটে দৃশ্যপটের আড়াল হয়ে গেল মেয়েটা। ঈশানী কিছু না বলে এভাবে হুট করে ছুটে চলে গেল। কালো মাস্কের আড়াল থেকে রাশভারী আওয়াজে দাঁতে দাঁত চেপে বিড়বিড়ালো লোকটা, ফাকিং ব্রাউন পিপল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো রাত থেকে দিন পাল্টে যাবার মতোই ক্লাইম্যাক্স পাল্টে যায় কিছুক্ষণ পরে। কারো ছুটে আসার আওয়াজে কিঞ্চিত মাথা তুলতেই লোকটা দেখতে পেল একটু আগে সে মেয়েটা আবার ফিরে এসেছে তার নিকট। প্রথমে ভয় পেয়ে পালালো, এখন আবার ছুটে এলো, কি অদ্ভুত। ঈশানী ছুটে এসে লোকটার মুখোমুখি হয়ে বসে হাঁপাতে হাঁপাতে বলল, কোথাও কোনো ফার্মেসি খোলা পেলাম না, তাই গজ কিনতে পারিনি। এরপর নিজের গলায় পেঁচানো হাফ সিল্কের ওড়নাটা তাড়াহুড়ো করে খুলে একটু ইতস্ততভাবে সেটা দিয়ে লোকটার ডান হাতটা বেঁধে দিতে দিতে বলল, আপাতত এটা পেঁচিয়ে রাখুন, রক্ত পড়া কমে যাবে আশা করি। তারপর কাল সকালে ডাক্তারকে দেখিয়ে মেডিসিন খেয়ে নেবেন, কেমন? এখন আমি আসছি। এক নাগারে কথাগুলো শেষ করে তাড়াহুড়ো পায়ে জায়গা ত্যাগ করে ঈশানী। ওদিকে আহত লোকটা এখনও অনুভূতিহীন শূন্য চোখে একধ্যানে চেয়ে আছে ঈশানী যাওয়ার পানে। এদিকে দ্রুত কদমে বাসায় ফেরার পায়তারা করছে ঈশানী। এখন ভালোই ভালোই একটা সিএনজি পেয়ে গেলেই হলো। এমনিতেই অদ্ভুত লোকটার পাল্লায় পড়ে কত দেরি হয়ে গেল, সেই ভেবে আরও দ্রুত পা চালাতে শুরু করে ঈশানী। ঠিক সেই সময়ে কোথা থেকে যেন ছুটে এসে ওর রাস্তা মারিয়ে দৌড়ে চলে যায় একটা কালো কুচকুচে নেউটে বিড়াল। আচমকা ঘটনায় আরও একবার ঝাটকা খেল ঈশানী। বারংবার এমন ভয় পেয়ে পেয়ে মেয়েটার মাথা ঘুরে উঠেছে। আজ হচ্ছেটা কি ওর সাথে? এই মাঝরাতে নির্জন রাস্তায় দাঁড়িয়ে হুট করে মনটা কেমন কু গাইতে শুরু করে ঈশানীর। কোনো কালই কুসংস্কার কুপ্রথা বিশ্বাস না করা মেয়েটা আজ হঠাৎ মনে মনেই বলতে শুরু করে, নানি বলতো কালো বিড়াল রাস্তা কাটা একদম ভালো নয়, বিপদের লক্ষণ। তার মানে কি আমার সাথেও ভবিষ্যতে খারাপ কিছু হতে চলেছে? পার্ট 3 পেতে এখনই সাবস্ক্রাইব করুন।